আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার। দেড় দশকে উন্নয়ন বাজেটে 40% অর্থ তসরুপ। শেয়ার বাজার থেকে লুট 1 লাখ কোটি টাকা। বিশ্বে নজিরবিহীন দাবি শ্বেতপত্র কমিটি। আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হবে বললেন তারেক রহমান। তার নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। এবং জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। আগামী মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কি বলছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আবারও কিন্তু উত্তাল রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। সন্ধ্যা থেকেই ছিলাম, সন্ধ্যা থেকেই আছি। আপনি এর আগের প্রতিবেদনে যেমনটা দেখানো হচ্ছিল যে ছাত্র অধিকার পরিষদের নেতা ইয়ামিন কথা বলছিলেন। সন্ধ্যার পর আসলে ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি সর্বস্তরের ছাত্র জনতা এই রাজু ভাস্কর্য অবস্থান নেয়। এবং আমি যদি আপনাকে এখন দেখাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিশাল অংশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে ছাত্র জনতাকে নিয়ে। তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের এই যে ভারতে যে উপ হাইকমিশনার, বাংলাদেশের যে হাইকমিশনে হামলা হয়েছে সেই তীব্র নিন্দা জানিয়ে তারা এখন অবস্থান নিয়েছে এবং তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলছে, বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরছে। আমরা সন্ধ্যা থেকে যেমনটা দেখছিলাম সেই একই সুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখন অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে সর্বস্তরের ছাত্র জনতার একটা উপস্থিতি এখানে রয়েছে। নাজিয়াত, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে ছাত্র জনতার পক্ষ থেকে যারা কথা বলছিলেন, ইনকিলাব মঞ্চ কথা বলছিল, এখন যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সবার কণ্ঠে যে বিষয়টি উঠে এসেছে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আসলে স্বার্থের সম্পর্ক। তারা যদি মনে করে যে আমরা আসলে বাংলাদেশ ভারতে ভয় পেয়ে থাকি, সেটা আসলে একেবারেই ভুল চিন্তা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষে একমত, ঐক্যমত, সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছেন। এবং একই সাথে এখানে আবারও যে দাবি উঠে এসেছে যে ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠে এসেছে। এবং এখানে সমন্বয়কদের কাছ থেকেও কিন্তু আমরা এখন শুনছি, তারা বলছেন যে ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশে সেটা যে কোনোভাবে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা যেভাবে 5 আগস্ট একতাবদ্ধ ছিল ঠিক একইভাবে এই ভারতের বিপক্ষে তারা এক থাকবে, একভাবে লড়াই করবে। এবং এখন পর্যন্ত আমাদের যতটুকু জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ তিনি এখনো আসেননি, তিনি আসতে পারেন এবং পরবর্তী কর্মসূচি তারা আসলে কঠোর কর্মসূচির দিকেই আগাচ্ছেন বলে আমরা যতটা ধারণা করতে পেরেছি। পরবর্তীতে হয়তোবা হাসান আব্দুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। নাজিয়াত, এই ছিল আমার কাছ থেকে রাজু ভাস্কর্য থেকে সবশেষ। জি মুহাজির, আপনাকে ধন্যবাদ। রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মুহাজির। সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশ নয়, ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এই কাজ করছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশের অভ্যন্তরে কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রায় সবাই আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার ব্যাখ্যা দিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তৌহিদ হোসেন। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আবারও স্পষ্ট জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ ঠিক রেখে ভারতের সাথে স্বাভাবিক ও সুন্দর সম্পর্ক ধরে রাখতে চায় বাংলাদেশ। যদিও মাল মশলা ছিল
অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর আক্রমণ হবে না, সেটা নিশ্চিত করেছে বর্তমান সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। তার দাবি, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি হুঁশিয়ার করেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের মামলায় কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। পরে আবু সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব, এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। বিগত 15 বছরে বাংলাদেশের উন্নয়ন বাজেটে 40% অর্থই তছরূপ করা হয়েছে। লুটপাট হয়েছে সরকারি আয়ের 40%। শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। আর দেশের মাত্র 10% মানুষ 85% সম্পদ ভোগ করছেন। আনুষ্ঠানিকভাবে খসড়া শ্বেতপত্র প্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে কায়েম করা হয়েছে চোরতন্ত্র। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানান দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন শরফুল আলম। খসড়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রচেষ্টা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন, প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে অর্থ লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ধরনের নিয়ম কানুনের মধ্যে ফেলে কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকেও বিপুল পরিমাণের অর্থ লুটপাট করা হয়েছে। এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। at least 10% তার কিকব্যাক হয়েছে। তাহলে 3 বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। আর যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা করা উচিত। তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফলের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদ। আর যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার 60 ভাগ বিদেশে গেলেও 40 ভাগ
দেশের অভ্যন্তরেই তা বিনিয়োগ করা হয়েছে। উন্নয়ন বাজেটের মধ্যে 40% টাকা আসলে নানাভাবে তছরূপ হয়েছে এবং এটা এককভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির সংস্কার, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, এই তিনটাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। এই অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলেন এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হবে, তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে জনগণের সমর্থন আদায়ে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি কঠিন পথ পাড়ি দিয়েছে, এখন বিজয়ের সুফল ধরে রাখতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আপনাকে ঘুরে একটা কথা বলতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শিরোনামে খুলনা বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা সংস্কারের কথা বলেননি তারা এখন মুখ খুলেছেন, কিন্তু বিএনপি 2 বছর আগেই 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিল। এতেই প্রমাণিত বিএনপি জনগণের কথা চিন্তা করে। সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে। বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে। বিএনপির ক্ষমতার উৎস জনগণ মন্তব্য করে তারেক রহমান বলেন, নেতাকর্মীদের আচরণের উপরই নির্ভর করছে দলের ভবিষ্যৎ। বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন চিন্তা না করে যে কোনো মূল্যে জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে। আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্যের বিরুদ্ধে অভিযোগ না করে জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর অন্য মামলাগুলোর বিষয়ে সুরাহা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির 2 সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তারেক রহমান তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে করা রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা আইনিভাবে মোকাবেলা করছেন বলে জানান তারা। রাজধানীর বনানীতে আলাদাভাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তারা আশা প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন। ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি। যদি বিচার বিভাগ নিরপেক্ষ রায় প্রকাশ করে তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।
যে দেশে জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ তাদের সাহায্য করেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠির ইশারা কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, 15.5 বছর এদেশে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি। তারা মর্যাদার সাথে বাঁচার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনেও সুযোগ পায়নি অনেকে। জামায়াতের আমির বলেন, খুন, ক্রসফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে দেশ ভরে গিয়েছিল। বহু মায়ের বুক খালি করা হয়েছে। এ সময় জামায়াতের 11 শীর্ষ নেতার হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তারা এই অঞ্চলের গর্ব। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আপনারা কি এমন একটা বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আমরা কথা দিচ্ছি, এ দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন। আগামী বছর জানুয়ারিতে খসড়া এবং মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ। এই কার্যক্রম 6 মাসের মধ্যে শেষ হবে বলেও জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। আগারগাঁয়ের নির্বাচন কমিশন সভাকক্ষে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা ভোট দেওয়ার যোগ্য হবে তাদের তালিকায় আনা হবে। রিপোর্ট করছেন আদিন সজীব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে নবগঠিত নির্বাচন কমিশন কাজও শুরু করেছে। প্রধান কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 3.5 ঘন্টার প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয় কমিশন। 4 কমিশনারকে প্রধান করে 4টি আলাদা কমিটিও গঠন করা হয়। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন আনোয়ারুল ইসলাম সরকার। নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন কমিশনার তাহমিদা আহমেদ। ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও আলোচনা চূড়ান্ত হয়েছে। মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে তথ্য। আর আগামী বছর জানুয়ারির শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম 2রা মার্চ 2025-এ শেষ হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি 25 থেকে 27 লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, সেহেতু 2025 সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করি। হ্যাঁ, আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্যক সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। মার্চের নতুন তালিকায় 17 লাখ ভোটার যুক্ত হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 45 লাখ নাগরিক নতুন ভোটার হবার কথা। সেই হিসেবে এখনো প্রায় 27 লাখ নাগরিক ভোটার হবার যোগ্য, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। এই বাস্তবতায় 2016 সালের খরচ ছিল 7,000 কোটি টাকা। আওয়ামী লীগ আমলে মাত্র কয়েক বছরে 3 গুণ বেড়ে তা দাঁড়িয়েছে 22,000 কোটি টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালের এমন অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ। আর আগামী বছরে চালু হওয়া এই 3rd টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হবে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান তরিক ইসলামের রিপোর্ট। প্রায় শেষ পর্যায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। সব ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ উদ্বোধন করা হবে আধুনিক সুবিধার এই টার্মিনাল। এমন বাস্তবতায় 3rd টার্মিনালের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, ATJFB। আলোচনায় উঠে আসে 3rd টার্মিনালের দুর্নীতি ও নানান অসঙ্গতির বিষয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 54 বছর সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ 0। হ্যাঁ, আমাদের একটা নতুন রানওয়ে হয়নি, আমাদের কিছুই হয়নি। কিন্তু হরেক যে ডেস্টিনেশনগুলো আমাদের ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সব কেনাকাটা হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের হাত ধরে, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ, বিশেষ করে
সিভিল এভিয়েশন বিষয়ক সংসদীয় কমিটির কর্তৃত্ব ছিল সর্বজনবিদিত। এ সময় বিমানবন্দরের সেবার মান বাড়ানো এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এভিয়েশন ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা এখন যেভাবে কার্গো ম্যানেজ করি, যারা কার্গো হ্যান্ডলিং করছেন তাদের কিন্তু অপারেশনাল কোনো কস্ট নাই, বিকজ দিস ইজ টোটালি ম্যানুয়াল, কিন্তু ওনারা চার্জ করছেন পৃথিবীর সবচেয়ে বেশি। Most important issue on aviation industry is the quality of employees. We need an operator, we need a ground handling agent who are precise, able to handle in a professional way. এভিয়েশন খাতের সমস্যার সমাধান ও সেবা নিশ্চিতে সিভিল এভিয়েশন কাজ করছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। Third terminal has all the facilities available, all the machines available, and you know his machine is very expensive. It's more than 20 crore each machine cost, more than 20 crores, and after setting this machine gives up very frequently. Our next year the air traffic management, our new ATC tower will be there. The very much traffic flow management automation will be there, which is again going to increase the capacity of the single runway. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা হাসান আরিফ জানান, খতিয়ে দেখা হবে বিমানের সকল দুর্নীতি, প্রকাশ করা হবে শ্বেতপত্র। দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। নতুন রানওয়ে ছাড়া থার্ড টার্মিনালের সক্ষমতা কাজে লাগানো সম্ভব না বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। শেষ হলো নভেরা ও বাংলাদেশ শিরোনামে 24 জন নারী শিল্পীর সংগঠন কন্যার অষ্টম শিল্পকর্ম প্রদর্শনী। 50-60 দশকে সারা ফেলা ভাস্কর্য নভেরা আহমেদকে উৎসর্গ করেই ছিল এবারের আয়োজন। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্র চিত্রশালায় আয়োজিত প্রদর্শনীতে স্থান পায় সংগঠনে 24 শিল্পীর 48টি শিল্পকর্ম। অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী এমিরেটাস অধ্যাপক রফিকুন নবী, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন শিল্পী ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল এবং আন্টার্কটিকা অভিযাত্রী ও লেখক মহুয়া রৌফ, সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা শাকিলা খান চয়ন, শিল্পী নাজমুল নাহার মুক্তা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। টানা জয়ে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে 7 উইকেটে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। আইরিশদের দেয়া 186 রানের টার্গেট 75 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে টাইগ্রেসরা। পরাগার মানের রিপোর্ট। From the Bangladesh Cricket Board President Farooq Ahmed, the Sinora দলীয় সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি ব্যবধানের জয়ে ওয়ানডে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ওয়ানডে ম্যাচ 7 উইকেটে জিতে আয়ারল্যান্ডকে এবার হোয়াইট ওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির দল। Farzana Pinky, the player of the series, Sharmin Akhtar Shupta making a comeback in the side. Oh, that was inside edge. 186 রানের জয়ের টার্গেটে নেমে দলীয় 9 রানেই মুর্শেদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিঙ্কি 143 রানের রেকর্ড জুটি করে আইরিশদের হোয়াইট ওয়াশ করার পথে এগিয়ে যান। 88 বলে 72 রান করেন ম্যাচ সেরা শারমিন আক্তার সুপ্তা, আর সিরিজ সেরা ফারজানা হক পিঙ্কি করেন 99 বলে 62 রান। শেষ পর্যন্ত 3 উইকেটে 186 রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারীরা। এই জয়ে আগামী জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচের সিরিজের 2টিতে জিতলেই আগামী বছর জুলাইয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে টাইগ্রেসরা। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় 9 রানে প্রথম উইকেট পড়লেও অধিনায়ক গ্রেভি লুইসের 50-তে 185 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে 43 রানে 3 উইকেট তুলে নেন ফাহিমা খাতুন। ওয়ানডে জয়ের পর আগামী বৃহস্পতিবার সিলেটে শুরু হবে 2 দলের মধ্যকার টি-20 সিরিজ। টি-20তেও সাফল্যের অপেক্ষায় এখন বাংলাদেশের নারীরা। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, কূটনৈতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের সাম্প্রদায়িক উগ্রতা বরদাস্ত করবে না সরকার।
দেড় দশকে উন্নয়ন বাজেটে 40% অর্থ তসরুপ, শেয়ার বাজার থেকে লুট 1 লাখ কোটি টাকা, বিশ্বে নজিরবিহীন দাবি শ্বেতপত্র কমিটির। আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হবে বললেন তারেক রহমান, তার নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। এবং জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি, আগামী মার্চে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদের কাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।